এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। প্রিয় পুরুষ, বসন্তের কাঠগোড়ায় দাঁড়িয়ে আজ প্রথমবার আপনার উদ্দেশ্যে একখানি পত্র লেখার ইচ্ছে হলো। আপনি জানেন, বসন্ত আমার প্রিয় ঋতু। কৈশোরে পদার্পণ করার পর প্রতিটি বসন্তে আপনার কথা আমার ভীষণভাবে স্মরণ হয়, কিন্তু কখনো আপনাকে নিয়ে লেখার ইচ্ছেটাকে প্রাধান্য দিইনি। আর আজ আপনাকে নিয়ে লেখার ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারিনি। শুনুন তবে, বসন্তে যখন প্রকৃতির বুকে নতুন ছোঁয়া লাগে, বিশুদ্ধ হাওয়া যখন মনে এসে দোলা দিয়ে যায়, চারিদিক থেকে কোকিলের মিষ্টি সুরেলা কণ্ঠ এসে যখন কানে বাজে, তখন আমার আফসোস হয় এই যে আমি প্রকৃতি বিলাসী, বসন্ত বিলাসী, তাও বসন্তের ছোঁয়া আমার হৃদয়ে আফসোসের সূচনা করে। এর কারণ কি জানেন? আপনি। আমার আফসোসের সবটা জুড়ে আপনি। ধরনীর বুকে প্রতি বছর নিয়ম করে বসন্ত আসে, কিন্তু নিয়ম করে আপনি আসেন না। আমার সাথে বসন্ত বিলাস করার জন্য আপনি আসেন না। আমি চাই খুব তাড়াতাড়ি আপনি এসে আমার একান্ত বসন্তের সঙ্গী হন। ইতি আপনার বেলি, 1 ফাল্গুন। পত্রটা লিখে খামে পড়ে একটা কাঠের বক্সে যত্নে তুলে রাখলো বেলি। বেলির মনটা আজ ভীষণ খারাপ। ঠিক যেমন রোদেলা আকাশে হুট করে মেঘের দেখা মিলে, তেমন বেলির মনেও যেন হুট করে আজ মেঘের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। তবে এখন প্রকৃতির মেঘের দেখা নেই বললেই ভালো, কেননা প্রকৃতির রূপে সদ্য বসন্তের ছোঁয়া লেগেছে যে মেঘ শুধুই বেলির মনে। ওই যে বেলি একজন মানুষকে উদ্দেশ্য করে গোটা একখানি পত্র লিখে ফেলল। বাস্তবে সেই মানুষটার এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, কারণ বেলির পত্রখানা লিখে হলো শুধু তার ভবিষ্যতের একান্ত মানুষটাকে ঘিরে, যাকে সে চিনে না, জানে না। কেন যেন বেলি প্রেমে বিশ্বাস করতে পারে না, আর ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল ছেলেপেলেদের সাথে না মিশতে। বেলি পরিবারের সেই শিক্ষা এখনো ধরে রেখেছে, তাই তো তার যত অপেক্ষা ভাগ্য পুরুষকে ঘিরে। দর্শনা বণিক বেলি, ছোট থেকেই বাড়ির সবাই আদর করে বেলি বলে ডাকে। সেই সদ্য 17 পা রাখা সপ্তরশী কন্যা। বেলির বাবা অশোক বণিক, যিনি একজন ব্যবসায়ী, আর বেলির মা নীরবী বণিক, যার কাজ সাধারণ 2 হাত দিয়ে নিজের সংসার আগলে রাখা। বেলির 2 ভাই বোন। বেলির বড় ভাই নির্দয় বণিক, যে তার বাবার সাথে ব্যবসার কাজে নিযুক্ত। নির্দয়ের বউ অপরূপা, আর তাদের একমাত্র মেয়ে নিহি। এবং নির্দয় বেলির ঠাকুরমা ঠাকুরদাদাকে নিয়েই পুরো বণিক পরিবার। বেলিদের গ্রামের নাম মাকুন্দা। মাকুন্দা গ্রামের সব থেকে অবস্থাপূর্ণ পরিবার হল বণিক পরিবার। মাকুন্দা গ্রামের জমি জমার অর্ধেকই বণিকদের। প্রতি বছর তারা বিভিন্ন ফসল মশলা উৎপাদন করে শহরে বিক্রি করে। এছাড়া মাকুন্দা গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষরা স্বল্প মূল্যে বণিকদের কাছ থেকে সারা বছর বিভিন্ন ফসল ক্রয় করে থাকেন। এদিক দিয়ে বণিক পরিবারের সুনাম মানুষদের মুখে মুখে। সময়টা ভোর 6টা। দোতলায় একটি ঘর থেকে পুরনো রেকর্ডারে রবীন্দ্রসঙ্গীত সুর ভেসে আসছে। বেলির ঠাকুরদাদা মিহিরকান্ত বণিক প্রতিদিন খুব ভোর থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন। এটা তার নিত্যনৈতিক অভ্যাস। আর তার শিয়রে বসে তার স্ত্রী মনোরমা বণিক রবীন্দ্রসঙ্গীত শোনেন। এতক্ষণ যাবৎ সেই সুর শুনতে শুনতে বেলি তার ভবিষ্যতের একান্ত পুরুষকে নিয়ে লিখছিল। বেলি পত্র লেখন গুছিয়ে দক্ষিণার জানালার উদয়শয়নে চেয়েছিল। আকস্মিক তার মায়ের ডাকে চমকে ওঠে। নীরবী বণিক বললেন, এতক্ষণ ধরে তোকে ডাকছি, মন কই থাকে? তাড়াতাড়ি উপরে যা, তোর দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে আয় প্রাতরাশের জন্য। মায়ের কথাই বেলি দোতলায় গিয়ে দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে এলো। এই বাড়ির নিয়ম ভোর 6টা থেকে 7টার মধ্যে সবাইকে প্রাতরাশ সম্পূর্ণ করতে হবে। নিয়মটা মিহিরকান্ত বণিক শুরু করলেও বয়স হওয়ার সাথে সাথে এখন তিনি তার সব নিয়ম ভুলতে বসেছেন। তাই অশোক বণিকই বাবার করা সব নিয়ম যেন নিজের হাতে ধরেছেন। প্রাতরাশ সম্পূর্ণ হওয়ার পর বেলির বাবা আর দাদা ব্যবসার কাজে বাইরে চলে যান। আর এইটাই সুযোগ বেলিকে আর ঘরে পাইকে। সে এক ছুটে ঘর ছেড়ে বের হয়ে গেল। এইবার পুরো গ্রাম টই টই করে ঘুরবে সে। মাকুন্দা গ্রামের সুন্দর অরণ্য রয়েছে।
যার নাম মধুহাওয়া। অরণ্যের একপাশে একটি সুন্দর নদী বয়ে চলেছে, যার কলকল স্রোত ধারা জনমানবের মনে শান্তি বর্ষণ করছে। নদীর ধারে কতগুলো নৌকা বাঁধা, প্রতিবারের সূর্য রশ্মি এসে শান্ত টলমল নদীর জলে লুকোচুরি খেলায় ব্যস্ত। বাঁধা নৌকাগুলোই গায়েও যেন সূর্য রশ্মি উঁকি দিচ্ছে। বেলি এখন নদীর পাড়ে বসে আছে, তার সই বিনির অপেক্ষায়। বিনি এলে দুজনে মিলে নদীর অন্য পাড়ে অরণ্যের ধারের কাছ থেকে ফল পেড়ে নিয়ে আসবে। তার অপেক্ষায় থাকতে থাকতে বেলি এক ধানে শান্ত টলমলে জলের গভীরতায় যেন হারিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ যেন কারো ধাক্কায় বেলির চেতনা ফিরে আসে। বেলি তাকিয়ে দেখে বিনি এসেছে। বিনি ওকে বলল, কি রে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাসনি? কই হারালি? কি কই হারালাম? আর তুই এত জোরে ধাক্কা মেরেছিস, আর একটু হলে সোজা নদীতে পড়তাম। আরে এত কথা না বলে চল, এখন নদীও পাড়ে চাই, ফুল আর ফল সংগ্রহ করব। এই বলে দুজনেই একটি ছোট্ট নৌকায় উঠল। মতিন মাঝিকে বেলি বলল, কাকু, একটু ওই পারে নিয়ে চলো তো। ঋতুর বদলের কারণে প্রাকৃতির যেন নতুন রূপ সেজেছে। দুই সই প্রকৃতির রূপ অবলোকন করে আর গল্প করতে করতে নদীর ওই পারে গিয়ে নামলো। নদীর এই পারে সারি সারি হিজল গাছ, যেইগুলোতে আপাতত কোনো ফুল নেই। বিনির কণ্ঠে এই জন্য আফসোসের সুর, কিন্তু বেলি এতে কোনো হেলদোল নেই, কারণ হিজল ফুল তার পছন্দ নয়, তার পছন্দ বেলি ফুল। নিজের নামও বেলি, আবার পছন্দের ফুলও বেলি। এবার একটু হেঁটে সামনে গিয়ে দেখলো পেয়ারা গাছে কত পেয়ারা ঝুলছে। কোনো রকম একটা লটকে নিয়ে পেয়ারা পেরে নিল। দুজনে ভাগ করে চার চার শাড়ির আঁচলে পেয়ারা বেঁধে ফেরার পথ ধরছিল। তখনই বেলির নজরে পড়ল ছোট্ট একটি বেলি ফুলের গাছ, যেটি পেয়ারা গাছের পেছনে অবস্থিত। ওখান থেকে দুটো ফুল ছেড়ে একটি নিজের চুলে গুঁজলো আর অন্যটি বিনির চুলে গেঁথে দিয়ে দুজনে আবার নৌকায় উঠল। মধু হাওয়ার সীমানা পেরিয়ে দুই সই মিলে গ্রামের মাটির রাস্তায় এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ বেলির নজর পড়ল একটু দূরেই গরুর গাড়িতে, কারণ গাড়ির মধ্যে তার বাবাকে আসতে দেখা যাচ্ছে। বেলির চোখ যেন ভয়ে বেরিয়ে আসবে এমন বড় আকার ধারণ করলো। কোনো রকম বিনিকে বিদায় জানিয়ে ছুটলো বাড়ির দিকে। একেবারে এক দৌড়ে ঘরে পৌঁছে থামলো। দৌড়ে আসার কারণে আঁচল থেকে পেয়ারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়লো। সামনে বেলির দাদা নির্দয় 3 বছরের মেয়ে নিহি হাঁ করে তার পিসিমণির দিকে তাকিয়ে আছে। তার ছোট মাথায় কিছুই ঢুকছে না, তাই জোরে তার মাকে ডেকে আধো আধো বলিতে বলল, মা, তাড়াতাড়ি আতো, পিতিকে ভূতে ধরেছে। বেলি যেন আরো হতভম্ব হয়ে গেল, কিন্তু নিহির ডাকে তার মা এলো না, বরং বেলির মা হেসেল থেকে বের হয়ে দেখতে এলো তার নাতনি কি বলছে। এসে দেখে বেলি আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে, মেঝেতে পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরবী বণিক রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। বললেন, বারবার বারণ করেছি এসব ধিঙ্গিপনা না করতে, তোর জন্য আমাকে ওনার কাছে কথা শুনতে হয়। আমি নাকি মেয়েকে শাসন করতে পারি না। এত বড় হয়েছি, ধিঙ্গিপনা কবে বাদ দিবি? উনি আসুক, আমি নিজেই আজ তোর কথা বলবো। এই বলে বেলির মা আবার হেসেলে চলে গেলেন। বেলি ছোট্ট নিহির গাল টেনে দিয়ে নিজের পেয়ারা কুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। আর এইদিকে ছোট্ট নিহি এখনো বুঝলো না তার পিসিমণির কি হয়েছে, আর ঠাকুরমা বকুলি বা কেন। বেলি বাবার ভয়ে নিজের ঘরে চুপটি মেরে বসে আছে। একটু পরে বাবার কণ্ঠ শুনতে পেল। বেলি কি বাড়ি ছেড়ে বের হয়েছিল? নীরবী মনে হলো ওকে যেন তিলুদের বাড়ির পাশের রাস্তায় দেখলাম। না, বেলি তো বাড়িতে ছিল। বেলির মা যতই বলুক ওর বাবাকে সত্যটা বলে দিবেন, তাও মেয়েকে আড়াল করার জন্য মিথ্যে বললেন। মায়ের কণ্ঠ শুনে বেলির মুখে হাসি ফুটলো। একটু পরে পেয়ারাগুলো নিয়ে অপরূপার ঘরে গেল। বৌদিদি, দেখো তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি, এসো, এগুলো নুন মরিচ দিয়ে মেখে খাবো। আহা, ভেবেই জিভে জল আসছে। তুমি বসো নন্দিনী, আমি হেসে থেকে মাখিয়ে নিয়ে আসছি। অপরূপা এই কথা বলে চলে যাচ্ছিল, তখন হুট করেই নিহি দৌড়ে এসে বায়না ধরলো পেয়ারা মাখা খাবে। বসন্তের বৈরী হাওয়া, দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। বেলির মন খারাপের রেস যেন আজ অনেকটা মুখে ঝুঁকে দিচ্ছে। অবশ্য মন খারাপ না হয়ে আর উপায় কি, যেখানে বেলি প্রতিদিন একবার হলেও গ্রামের আনাচে কানাচে মধু হাওয়া অরণ্যে নদীর ধারে ঘুরে বেড়ায়, সেই বেলি আজ 15 দিবস ধরে ঘর থেকে বের হতেই পারেনি। তাছাড়া তার প্রাণের সই বিনির সাথেও দেখা হলো না। গতবার বাবার কাছে ধরা পড়ে যাবার ভয়
আবার বেলির বাবার শরীরটাও বেশ কয়েকটা দিন ধরে একটু খারাপ থাকায় বাড়িতে সময় বেশি কাটাচ্ছেন, যার ফলে বেলির এখন এই দশা। তাই আজ আবার বেলির মনে পড়ল তার ভাগ্য পুরুষের কথা। তৎক্ষণাৎ একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ল। 16ই ফাল্গুন। প্রিয় পুরুষ, আপনাকে নিয়ে লেখার কথা ভাবলে মনে হয় কত শত শব্দ বলি আমার কল্পনার ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। মনে হয় যেন পাতার পর পাতা শুধু আপনাকে নিয়ে লিখলেই ফুরিয়ে যাবে। কিন্তু এই যে এখন লিখতে শুরু করলাম, মনে হচ্ছে কোনো শব্দই আমার কাছে ধরা দিচ্ছে না। আমার মন মস্তিষ্ক সব যেন ফাঁকা হয়ে যায়। আমার একটা ভীষণ ইচ্ছে আছে, শুনবেন? এই বসন্তে যেন আপনার সাথে প্রথম সাক্ষাৎটা হয়ে যায়। বসন্ত প্রিয় কন্যার কল্পপুরুষ যদি বসন্তেই কন্যার নিকট ধরা দেয়, তাহলে ব্যাপারটা কি নিদারুণ সুন্দরই না হবে বলুন? ভাগ্যপুরুষের সাথে বেলির সাক্ষাতের ঘন্টা অতি শীঘ্রই আসুক। ইতি, আপনার বেলি। বেলি দ্বিতীয় পত্রটা সুন্দর করে ভাঁজ করে কাঠের বক্সে তুলে রাখলো। তবে এইবার নিজের ঘন কেশে গেঁথে রাখা একটা বেলি ফুল ছিঁড়ে তার পত্রের ভাঁজে রেখে দিল। বসার ঘরে মিহিরকান্ত বণিক অশোক বণিক বসে ব্যবসার বিভিন্ন কথাবার্তা বলাই ব্যস্ত। নির্দয় প্রাতরাশ সেরে অনেক আগেই বেরিয়ে গেল। মনোরমা বণিক একটা চেয়ারে বসে পান সাজাতে ব্যস্ত। নীরব আর অপরূপা হেসেলে। বেলি, এদিকে আয় তো। মনোরমা বণিক পান সাজতে সাজতে নাতনিকে ডাক দিলেন। এই সময়টাতে বেলি সবসময় মনোরমার পাশে বসে তার পান সাজিয়ে দেয়। আজ আসছে না দেখে নিজেই ডাক দিলেন। একটু পরে বেলি বসার ঘরে এলো, মনোরমার পাশে বসে পান সাজাতে লাগলো। তোর মন খারাপ নাকি দিদি ভাই? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। প্রতিদিন তো আমি আসার আগে বসার ঘরে হারজিত থাকিস, আজ কি হলো? মনোরমা বণিকের কথাই বেলির বাবাও বেলির দিকে তাকালো। দর্শনা, কি হয়েছে মা? কোনো সমস্যা হলো? বাবাকে বলতে পারো। বাড়ির সবাই বেলিকে বেলি বলে ডাকলেও একমাত্র তার বাবা দর্শনা বলে ডাকেন। না বাবা, এমনি। তোমার মন খারাপের কারণ আমার বোধহয় জানা। কে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বেশি দূরে যাবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। বেলি বাবার কথা শুনে অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। তার বাবা তাকে বাইরে যেতে বারণ করে, আর আজ তার বাবাই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলছে। এই খুশিতে বেলি দৌড়ে গিয়ে নিহিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটলো। আরে আসতে যা, পরে তো মুখের নকশা পাল্টে ফেলবি, তখন আবার বিয়ে দিতে পারবো না। বেলি বোধহয় দাদুর কথা শুনলেও না, সে এখন মুক্ত পাখি, তাকে আর পাই কে? এতদিন পর বাড়ি থেকে বের হওয়ায় বেলি প্রথমে গেল বিনির সাথে দেখা করতে। তাদের বাড়ি বিপরীত দিকে কয়েকটা বাড়ি পার হলেই বিনির বাড়ি। বিনিদের দোচালা ঘর। বিনির মা উঠানে বসে সবজি করছিল। কাকিমা, বিনি কোথায়? বিনি তো তিলুদের সাথে বের হলো, বোধহয় বড় মাঠের ওইদিকে গেল। কতদিন পর আসলি, তাও নিহিকে নিয়ে। আয়, একটু বসবি। না কাকিমা, পরে আসবো আবার, এখন বিনির কাছে যাই। বেলি এই কথা বলেই বড় মাঠের দিকে প্রস্থান করলো। বড় মাঠটি গ্রামের সামনের প্রাঙ্গণে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবসময় এখানে নিজেদের মতো খেলাধুলা করে। এতদিন বিকালে বাচ্চাদের পাশাপাশি বড় ছেলেপেলেরা এই মাঠে আড্ডার পসরা সাজিয়ে বসে। বড় মাঠের দুই পাশে সারি সারি গাছ, বিভিন্ন গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলো যেন খেলায় ব্যস্ত, ছোট্ট বাচ্চাদের নিজের ছায়ায় আঁকড়ে ধরেছে। বেলি মাঠে পৌঁছে নিহিকে নামিয়ে দিল। সেও বাচ্চাদের দলের সাথেই খেলায় মেতে উঠল, আর নিজে গিয়ে বিনি, তিলু আর টুসির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। সায়ান্নের শুরু, অম্বরে নীলাভ আর লালচে আভা ছড়িয়ে সূর্য বিদায় নিতেই ব্যস্ত। বণিক বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। নীরবী আর অপরূপা পুজোর ঘরে। বেলি সেই মধ্যাহ্ন থেকে ঠাকুরদাদার ঘরে গিয়ে উপন্যাসে মুখ গুঁজে পড়েছিল। মিহিরকান্ত বণিকের উপন্যাস পড়ার বাতিক আছে। দোতলায় ওনার ঘরে একটা ছোট্টখাটো লাইব্রেরি আছে, যেটাতে বিভিন্ন লেখকের বই। বেলিও তাই যে কোনো সময় নিজের মনোমতো বইয়ের দুনিয়ায় হারিয়ে যায়। আজ সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পড়ছিল। বইটা পড়ে শেষ করে দারুণ অনুভূতি আর উচ্ছ্বাস নিয়ে নিজের ঘরে গেল। বেলি ঘরের জানালাটা বাড়ির পেছন দিক থেকে পড়ে। বাইরে থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর বাগান বিলাস।
ফুল পুরো জানালাটাকে ঘিরে রেখেছে। জানালার সামনেই একটা চারপায়া টেবিলে রাখা। টেবিলের ওপর কিছু উপন্যাসের বই আর বেলির প্রিয় কাঠের বাক্স। বেলি ঘরে ঢুকে জানালার দিকে গেল, জানালা বন্ধ করবে বলে। হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতে ভেতর থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখলো এটা হিজল ফুলের পাপড়ি। অতঃপর কাগজের লেখাটি পড়ল, মধুয়া অরণ্যে আমার মন চলেছে আপ্রাণে, তোমার সাথে নিয়ে যেতে চাই সেই অরণ্যের হিজল পাড়ে। বেলি নিস্তব্ধ, তার মাথায় কিছুই আসছে না। এমন ছোট্ট চিরকুট তাকে কে দেবে? আর হিজল ফুলই বা এলো কিভাবে? এখন তো গ্রামে কোথাও হিজল ফুল নেই। চিরকুটের ভাবনায় বেলি এতটাই মগ্ন ছিল যে বৃষ্টির শব্দ উপলব্ধি করতে পারে না। বৃষ্টির জল যখন জানালা গলিয়ে বেলির গায়ে এসে আছড়ে পড়ল, তখনই তার হুঁশ ফিরল। তাড়াতাড়ি জানালার পাল্লা আটকিয়ে চিরকুটটা বক্সে রেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উঠানোর মাঝখানে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে বেলি বৃষ্টি উপভোগে মত্ত। ঠিক তখনই বেলির বৃষ্টির ছোঁয়া অনুভূতিকে আরো গাঢ় করতে বাড়ির উঠানে এক কোণে কৃষ্ণচূড়ার গাছ থেকে কোকিলের কুহু কুহু ডাক এসে এলো। বেলি তখন কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আপন মনে হেসে দিল। তার হাসিতে বাড়ির উঠান প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠল। বৃষ্টির জলে বেলির বাঁকা এলোমেলো চুল বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। চোখের কাজল ধুয়ে লেপটে আছে। পরনে কলাপাতা রঙের শাড়ি ভিজে জুবুথুবু। আচমকা বেলি যখন ঘুরে সদর দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, তখনই দেখলো একজন অনাকাঙ্ক্ষিত পুরুষকে। অন্ধকার থাকা দারুণ, যার অববয় শুধু বেলির চোখেই ধরা দিল। যাকে দেখতে মোটেও মনে হলো না সেই মাকুন্দা গ্রাম বা তার আশেপাশে গ্রামের কোনো মানুষ। মনে হলো দূর শহর তলি কিংবা ভিনদেশ থেকে তার আগমন। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ। এই কথা মস্তিষ্কের স্মরণ হতে বেলি অন্দরে ছুটল। বেলির শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ভেজা শাড়ির জলে মেঝেও ভিজে যাচ্ছে। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিল। এদিকে বেলির মা নীরবী বণিক মেয়ের কাণ্ড দেখে হতবাক। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই রাতের বেলা নাচতে নাচতে বৃষ্টিতে ভিজে এসেছে। বলি শরীরে যে অসুখ বাঁধবে, তখন সেবা যত্ন কে করবে শুনি? এইদিকে মেয়েও বেলির ছুটে যাওয়া দেখলো। সে বেলিকে ভিজে অবস্থায় দেখে খুব আনন্দিত, খিলখিল করে শুধু হাসছে। নীরবী বণিক একবার নাতনির দিকে চেয়ে হেসেলের পথ ধরলেন। এখন আবার রাতের রান্না বসাতে হবে। অবশ্য রান্না অপরূপাই করবে। নীরবী বণিক শুধু বৌমাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দেবেন। অপরূপায় এই বাড়িতে আসার পর থাকতে কখনো হেসেলে একা একা রান্না করেনি। তিনি মেয়ে আর বউ দুজনকে সমান চোখে দেখেন। নীরবী বণিকের কথা হলো, একটি মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে। শুধু কি সকাল থেকে রাত অব্দি কাজ করার জন্য? একসময় সেও তো তার বাবার মায়ের কলিজার টুকরো ছিল। কত আদর আহ্লাদে বড় হলো। তাই সব শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখা। এই জন্য নীরবী বণিক কখনো বেলি আর অপরূপার মধ্যে পার্থক্য করে না। বেলি ভিজে শাড়ি ছেড়ে একটা গোলাপি রঙা শাড়ি গিয়ে জড়িয়ে নিল। এরপর চুপি চুপি ঘরের দরজা একটু ফাঁক করে উঁকি দিয়ে দেখলো বসার ঘরে মা এখনো আছে কিনা। বসার ঘরে নীরবী বণিক নেই, আছে শুধু মিহি। সে তো পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। কি রে, এমন করে শুয়ে আছিস কেন? ঘরে কি তোর শোবার কোনো জায়গা নেই? মাকে বলেতি একটু মিঠাই নিতে, মা দেয়নি। বলেতে মিঠাই খেয়ে খেয়ে আমি নাকি তোতলা হয়ে গেছি। চল, আমি তোকে মিঠাই দেব। বেলি এই কথা বলে মিহিকে কোলে তুলে নিল। তখন দেখলো নির্দয় ঘরে ঢুকছে। বেলি তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে যাকে জিজ্ঞেস করলো, দাদা, সদর দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছো? না তো। কেন, কেউ এসেছিল? না, আমি বৃষ্টি দেখতে বাইরে গিয়েছিলাম, তখন মনে হলো কেউ দাঁড়িয়ে ছিল। মনে হয় অন্ধকারে ভুল দেখেছি। বৃষ্টি দেখতে গিয়েছিস নাকি বৃষ্টিতে ভিজতে গিয়েছিস? বেলি আর কোনো উত্তর না দিয়ে মিহিকে নিয়ে হেসেদের দিকে দৌড় দিল। পেছন থেকে নির্দয় বোনের ভয় পাওয়া দেখে আপন মনেই হাসলো। মাঝ রাতে ধরনের বুকে আর এক পশলা ঝুম বৃষ্টি নামলো। সন্ধ্যায় বৃষ্টিতে ভেজার দারুণ বেলির ভীষণ জ্বর এলো। বৃষ্টির গতির সাথে পাল্লা দিয়ে বেলির জ্বর যেন এই মাঝরাতেই বাড়ছে। একটা কাঁথা দিয়ে বেলির অচেতন অবস্থায় শুয়ে আছে। নীরবী বণিক একটি হারিকেন জ্বালিয়ে মেয়ের শিয়রে বসে জলপট্টি দিচ্ছেন। জ্বরের ঘরে বেলির দুই চোখের পাতা কাঁপছে।
ঠোঁট নড়ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু নীরবে কিছুই বুঝতে পারছে না। এত রাতে কবিরাজ বাবা যাবে না, তাই তিনি আর বাড়ির কাউকে ডাকেননি। ভোর রাতের দিকে জ্বর একটু ছাড়লো। নীরবী বণিক তখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। টানা 7 দিনের জ্বরের ধকল শেষে বেলি অবশেষে সুস্থ হয়ে উঠল। গ্রামের শিবু কবিরাজের পথ্য আর নীরবী বণিকের সেবা যত্নে বেলি আরোগ্য লাভ করলো। সেদিন প্রাতরাশ শেষে সবাই বসার ঘরে বিভিন্ন কথাবার্তা বলছিল। শুনলাম মোহনা গ্রামের দাসবাড়ির ছেলে নাকি বিলদে থেকে পড়াশোনা করে এসেছে। এখন গ্রামের স্কুলে পড়াবে শুনলাম। যতই হোক বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, অবশ্য ভালো হবে। একজন ভালো মাস্টার মশাই সবাই পাবে। ছেলেটার নাম কি জান? অবৃন্দ। তুমি ওর কথা ভুলে গেলে বাবা? ছোট্টবেলায় আমাদের গ্রামে কত আসতো, আমাদের বাড়িতেও তো এসেছিল। হ্যাঁ, তারপর তো বেশ কয়েক বছর চলে গেল। দাসদের ছেলে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে, ভাবো কি কাণ্ড। অবশ্য শুনলাম বিজুর কেমন দূরদর সম্পর্কের ভাইয়ের নাকি অবনীন্দ্রকে নিয়ে গেল, না হলে ওদের আর কি বিলেত যাওয়া। বেলি এতক্ষণ নিজের ঘরে বসে বাবা দাদার কথা শুনছিল। ও অবাকও হলো, নিজের মনের আওড়ালো বাবা বিলেত ফেরত মাস্টার মশাই আমাদের স্কুল পড়াবেন। বেলি আবারও অনেক দিন পর থেকে বাড়ি বের হলো। অবশ্য এর আগে বিনির সাথে একবার দেখা হয়েছিল। ওর অসুখের কথা শুনে বিনি তাকে দেখতে এসেছিল। বিনিদের বাড়ি থেকে ওকে সঙ্গে নিয়ে দুজনে গেল মধুভাবা অরণ্যের নদীর ধারে। নদীর ধারে বিশাল একটা পুরনো বটগাছ আছে। দুজনে বটগাছের ছায়ায় বসলো। এই নদী পার হয়ে ভিসুবা গ্রামে যাওয়া যায়। সে গ্রাম অনেক বড়। সেখানে প্রতি সপ্তাহে একদিন হাট বসে। আশেপাশে সব গ্রামের মানুষরা নিজেদের জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যায়। বেলির বাবা ভাই বিভিন্ন মশলা নিয়ে ভিসুবা গ্রামে গেল। তাই তো বেলি কোন রকম মধ্যাহ্ন ভোজ সেরে বের হয়ে গেল। নৌকা মাঝিদের আজ বিশ্রাম নেই। সপ্তাহে এই দিনটাই তাদের জন্য একটু বেশি উপার্জন করার দিন। আজ আর একটা নৌকাও ঘাটে বাঁধা নেই। বট গাছের ছায়ায় বসেন বেলির মনে হলো আজকের অম্বর যেন একটু বেশি সুন্দর লাগছে। কেমন গাঢ় নীলচে আভা, নীলের মাঝে আবার সাদা সাদা পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখ দেখ, আজকের আকাশ কত সুন্দর। তুই শুধু আকাশ দেখছিস, চারপাশে তাকিয়েও একটু দেখ, কি সুন্দর গাছপালা থেকে বিভিন্ন পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। কত কত অতিথি পাখি এক গাছ ছেড়ে অন্য গাছের ডালে উড়ে বেড়াচ্ছে। ইস, যদি পাখি হতাম পুরো প্রকৃতির রাজ্যে উড়ে বেড়াতাম। এই বিনি, বেলি ফুলের সুগন্ধ লাগছে, তুই পাচ্ছিস? তোর নাম বেলি, তাই তুই সারাক্ষণ বেলির সুবাস পাস, আমি পাচ্ছি না। বিনির কথাই বেলি হেসে উঠলো। তারপর তার হাসি দেখে বিনিও নিজেও হাসি আটকাতে পারলো না। এই স্বল্প কথায় দুই সই প্রাণ খোলা হাসি হাসছে। একটা কথা শুনেছিস? পাশের গ্রামে কে নাকি বিলেত থেকে এসেছে। উনি নাকি আবার আমাদের গ্রামের প্রজনন স্কুলে পড়াবেন। হ্যাঁ রে, শুনছি। আমার আফসোস হচ্ছে জানিস, আমাদের পড়াকালীন এমন ভালো মাস্টার মশাই ছিল না। বিলেত থেকে পড়ে আসা মাস্টার মশাই কেমন হয় তা জানতে ইচ্ছে করে। তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যা। ধুর, মজা করবি না তো। বেলিদের গ্রামে এই একটা স্কুল আছে, তাও ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। আশেপাশে সব গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়ে। বেলি বিনি দুজনেই ম্যাট্রিক পাস। তারপর আর লেখাপড়া হয়নি। অবশ্য হবে আর কিভাবে, এর বেশি পড়তে হলে তো দূর শহরতলিতে পড়তে হবে, তাও আবার বোর্ডিং এ থেকে। বিনিদের তেমন সামর্থ্য নেই, তার উপর আবার মেয়ে মানুষ, অত দূরে গিয়ে পড়া কল্পনা করা উচিত নয়। একই কারণে বেলির পরিবারও সামর্থ্য থাকার পরেও বেলির পড়াশোনা ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। গল্প করতে করতে কখন যে সূর্য বিদায় নেবার পথ ধরলো, দুজনে একজনও টের পেল না। কথার মাঝে বিনি আচমকা বলে উঠল, বেলি, আধার নামছে, চল বাড়ি ফিরতে হবে। বিনির কথায় বেলির হুঁশ ফিরল। তারপর দুজনে যে যার গন্তব্যে প্রস্থান করলো। বেলি অন্যরে ঢুকে দেখলো মিহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এখন কোথায় ছিল পিতি? তোকে কেন বলবো রে, আসছে আমার গিন্নি। বেলি এই কথা বলে নিজের ঘরে যেতে লাগলো। বেলি আবার তার ঠাকুমার মনোরমা বলে ডেকে উঠলেন, এই এখনই বাড়ি আসার সময় হলো? ধর্মকর্ম, ঠাকুর পুজো কিছুই তো স্বভাবে নেই, শুধু টই টই করে ঘোরা। বেশি বকো না তো বুড়ি, আমি গেলাম। বেলি মুখ ভেঙচি দিয়ে বেনি দুলিয়ে ঘরে ঢুকলো। পেছন থেকে মনোরমা বণিক বলে চলেছেন,
এত বড় হলো তাও বড়দের সম্মান দিতে জানে না। আমাকে বলে বুড়ি। আমি বুড়ি? কোন দিক দিয়ে আমাকে বুড়ি মনে হয় তোর? আপাতত মনোরমা বণিকের কথা শোনার জন্য কেউ বসার ঘরে নেই। যদিও নিহি আছে, কিন্তু সে তো নিজের খেলনা নিয়ে খেলাই ব্যস্ত। বেলি কলপাত থেকে হাত মুখ ধুয়ে এলো, তারপর নিজের ঘরে এসে আশির সামনে বসে ঘন কেশে তেল লাগাচ্ছিল। ঠিক তখন আকস্মিক ভাবে তার স্মরণ হলো সেদিনে সেই চিরকুটের কথা। এতক্ষণ তার কাঠের বক্সটার দিকে নজর পড়ে নাই, কিন্তু এখন তাকিয়ে দেখলো ঠিক সেদিনের মতোই বক্সটার উপরে ছোট্ট আরেকটা চিরকুট রাখা। অতবার বেলি দ্বিতীয়বার আশ্চর্য হলো। বেলি চিরকুটটা ভাঁজ খুললো। আবার একটি হিজল ফুলের শুকনো পাপড়ি তার চোখে ধরা দিল। বেলি আনমনে চিরকুটটি পড়া শুরু করলো। এক শান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের দ্বারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষু জোড়া সাক্ষী হলো সুখ সুখ আবেশরণের বৃষ্টিবিলাসের স্নিগ্ধ আদলে। বেলি হতভম্ব। পরপর দুটি চিরকুট এইভাবে তার ঘরে কে রাখবে? হুট করে বেলি জানালার পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে এক খণ্ড চাঁদ উঁকি দিল। অসংখ্য তার কারাঝি বেলির চোখে ধরা দিল। জ্যোৎস্না রাতে দারুণ অন্ধকারের মধ্যে বাইরের পরিবেশটা বোঝা যাচ্ছে। বেলি জানালা দিয়ে নিচে তাকালো। তার ঘরটা দোতলায় নয়, নিচে। এই কারণেই যে কেউ চাইলেই জানালা দিয়ে ঘরে চিরকুটটা রেখে যেতে পারে। কিন্তু কে পরপর দুইবার এইভাবে চিরকুট রেখে গেল? আকস্মিক ভাবে বেলির মনে হলো সেই সন্ধ্যার কথা, যখন ঝুম বৃষ্টিতে উঠানে দাঁড়িয়ে ভিজছিল। যে এই চিরকুটটা লিখলো সে নিশ্চয়ই তাকে সেদিন দেখেছিল। তার মানে ওই পুরুষ অপবালটা। বেলি আবার কাঠের বাক্স খুলে প্রথম চিরকুটটা বের করলো। মিলিয়ে দেখলো দুটোর একজনের লেখা। সে আর কিছু ভাবতে পারলো না। সব কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়লো। মোহনা গ্রামের দাসবাড়ির উঠানে দেবদারু গাছের ছায়াতলে বসে এক মনে চাঁদ দেখছিল অবনীন্দ্র। সে ছোটবেলা থেকেই এই দেবদারু ছায়ার বসে জ্যোৎস্না রাতের সৌন্দর্য আস্বাদন করার মধ্যে এক স্বর্গীয় সুখ খুঁজে পায়। বিলেত যাওয়ার পর থেকে এই মুহূর্তে কতজন যে কাতরাই কাটিয়েছিল সে শুধু অবনীন্দ্রই জানে। তাই তো বাড়ি ফেরার পর থেকে প্রতি রাতে অল্প কিছুক্ষণ সময় সেই দেবদারু গাছের ছায়ায় বসে কাটায়। একটু দূরে উঠানোর এক কোণে ছোট্ট রসোই ঘর। অবনীন্দ্রের মা তাপসী দাস রান্না চড়িয়েছে। বিজু দাস সারাদিন ক্ষেত খামারে অক্লান্ত পরিশ্রম করে এখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। আস্তে আস্তে উঠে বাইরে এলেন। আপনি উঠলেন কেন বাবা? আর একটু বিশ্রাম নিতে পারতেন। কতদিন পর আমার একমাত্র ছেলে বাড়ি ফিরলো। আমি একটু ছেলের সাথে কোথায় গল্প সল্প করব? তা না, তুই বলিস শুধু বিশ্রাম নিতে। সারাদিন কাজ করলে তো বিশ্রামের দরকার হয় বাবা। আর আপনাকে কত করে বলি ক্ষেত খামারের কাজ ছেড়ে দিন, এখন সংসার সামলানোর জন্য আমি যথেষ্ট। আপনি তাও শুনেন না। তা উনি তোর কথা শুনবেই বা কেন? ওনার নাকি এসব কাজ রক্তে মিশে গিয়েছে। উনি এসব ছাড়তে পারবেন না। আমিও তোর বাবাকে বারবার করে বলেছি, বয়স তো কম হলো না, এবার শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার দরকার। কিন্তু আমার কথা শুনলে তো। স্ত্রীর কথা শুনে বিজু দাস একটু আনমনা হলেন। মা ছেলের কথোপকথনে নিজের স্মৃতিচরণের ব্যস্ত। তাদের অভাবে সংসারটা ছিল দুই ছেলে মেয়ে নিয়ে কত না খেয়েও থেকেছেন। মেয়েটাকে তেমন পড়াতে পারেননি। কয়েক বছর আগেই বিয়ে দিয়েছিলেন। ছেলেটাকে কষ্ট করে পড়িয়েছেন। ম্যাট্রিক ক্লাসের পর অবনীন্দ্রকে আর পড়ানোর সামর্থ্য বিজু দাসের ছিল না। পরে তার এক দূর সম্পর্কের ভাই অবনীন্দ্রের পড়ালেখার প্রতি আগ্রহ থেকে নিজেই বিলেতে নিয়ে যান। অবনীন্দ্র সেখানে চাকরিও করছে কিছুদিন, তারপর মায়ের টানে ফিরে এসেছে। বিজু দাস যখন অবনীন্দ্রকে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলেছিল মা বাবার কাছেই থাকতে চাই। এমনকি এখানকার স্কুলে মাস্টারি প্রমোশন নিয়ে সে ফিরেছে। ছোটবেলা থেকে গ্রামের প্রতি তার টান ছিল বলেই তো সে এত দূরে থাকতে পারেনি। নীরব বণিক সে কখন থেকে রাতের খাবার খাওয়ার জন্য বেলিকে ডাকছেন। এইদিকে বেলির কোনো সারা শব্দই নেই। মেয়ের ঘরে গিয়ে দেখলেন সে নিদ্রায় বিভোর। কয়েকবার ধাক্কা দিয়ে তারপর উঠলেন। বেলি না খাওয়া বায়না ধরল। তার চোখে যেন নিন্দারাজ এসে বিরাজ করেছে। কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। এইদিকে ছোট্ট নিহি তো তার ঠাকুমার পেছন পেছন বেলির রুমে এলো। পিসিমণির এই অবস্থা দেখে নিহি বলল, তুমি এত বড় হয়েও আমার আগে ঘুমিয়েছো, আর দেখো আমার চোখ এখনো ইয়া বড়। নিহি তার দুহাত দিয়ে নিজের চোখ টেনে ধরে কথা বলছিল। তখন অপরূপা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ পাকনা হয়ে গেছো বুঝি,
চলো খেতে চলো, খাবার নিলেই পালাই পালাই করে। বেলিকে ধাক্কা দিয়ে তুলেও আর খাওয়ানো গেল না, সে আবার শুয়ে ঘুমিয়ে গেল। নীরবী বনে উপায় না পেয়ে ঘরের দৌড় টেনে প্রস্থান করলেন। তাপসী দাস খাবার পরিবেশন ব্যস্ত, বাবা ছেলে খুব আয়েশ করে খাচ্ছে। অবনীন্দ্র বাড়ি ফেরার পর থেকে তাপসী প্রতিদিন অনেকগুলো পদ রান্না করেন। ছেলেটা কতদিন মায়ের হাতের রান্না খায়নি, এই কথা মনে করে মায়ের বুকটা কেমন করে ওঠে। অবনীন্দ্র বাবাকে বলল, ভাবছি রুলিমাকে কাল গিয়ে নিয়ে আসবো। আমি এখনো আমার একমাত্র ভাগ্নেকে দেখলাম না। মেয়েটাকে কত মাস যাবত দেখি না, সে কবে জামাই বাবা নিয়ে এসেছিল, আবার সঙ্গে করে নিয়েও গেল, 2 দিন থাকতেও দিল না। তুই কালকে গিয়ে নিয়ে আসিস। তাপসী দাস বিষাদ ভরা কণ্ঠে কথাটি বলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছলেন। স্ত্রীর কান্না দেখে বিজু দাস বললেন, খাওয়ার সময় কাদা আমার একদম পছন্দ না তাপসী। ছেলেটা খাচ্ছে তো দেখছো না, তুমিও খাওয়া শুরু করো, রাত অনেক হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অবনীন্দ্র নিজের ঘরে গিয়ে দৌড় দিল। জানালার কপাট খুলে দিয়ে শুয়ে পড়ল। চাঁদের আলোয় অন্ধকার ঘরের আলো ছড়াচ্ছে। নির্মল বাতায়ন ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। বাড়ির পেছনে বেলি গাছ থেকে বেলি ফুলের সুঘ্রাণ এসে অবনীন্দ্রের তন্দায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে আবার উঠে গিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জল জল করা চাঁদের প্রাণে চেয়ে আনমনে বলে উঠল, আমি তেমন ছিলাম না, ওইসব কিছুই তো আমার ব্যক্তিত্বের বাইরে। কেউ বুঝে কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পারে? অবনীন্দ্র নিজের প্রশ্নের উত্তর পায় না, সে জানে উত্তর আসবেও না। ঘরেও এক ছোট্ট কোণায় একটা টেবিল আর চেয়ার রাখা। অবনীন্দ্র চেয়ারে গিয়ে বসলো, ডায়েরির পাতা উল্টালো, সেখানে কিছু শব্দ করে লিখলো। তারপর পলকহীন সেই শব্দগুলোর থেকে তাকিয়ে রইল। সময়টা সকাল 8:34। সবার প্রাতরা সম্পূর্ণ, শুধু মিহি এখনো ঘুমে। বাকিরা সবাই অর্থাৎ মিহির কান্ত, মনোরমা বণিক, নির্দয় অশোক বণিক আর নীরবী বণিক সবাই বসার ঘরে উপস্থিত। বেলি অপরূপার ঘরে দুজনে নিজেদের গল্পে ব্যস্ত। গতকাল রাতে মিহির কান্ত বণিক সবাইকে বলে দিয়েছেন যে আজই সবাই যেন বসার ঘরে উপস্থিত থাকেন, তিনি নাকি একটি জরুরি বিষয়ে কথা বলবেন। এই মুহূর্তে সবার কৌতূহলী চোখে মিহির কান্ত বণিকের দিকে। আমি তোমাদেরকে অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু অশোকের শরীরটা ভালো না হওয়ায় কথাটা চেপে গিয়েছি। প্রসঙ্গটা আমার একমাত্র নাতনি বেলিকে নিয়ে। আমার মনে হলো ওর বিয়েটা এবার দেওয়া উচিত। মাসখানেক আগে আমার কাছে একটা সম্বন্ধ এলো, পাত্র সম্পর্কে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার তা আমি নিয়েছি। তবে তোমাদের সিদ্ধান্ত না জেনে তো আর এগোতে পারছি না। এই মুহূর্তে নির্দয়কে দেখে মনে হচ্ছে যে ঠাকুর দাদার কথায় সন্তুষ্ট না। আমাদেরকে না জানিয়ে এত কিছু করা উচিত হয়নি দাদু, অন্তত বাবাকে জানাতে পারতেন। অশোক বণিকও ছেলের কথায় সাই জানালেন, তবে তিনি বাবার সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছে না। পাত্রের হদিস দিন বাবা, আমি না হয় শুরু থেকে আবার সবটা তদারকি করি। আপনি কি আমার সাথে একমত? তুমি বেলির বাবা, আমার থেকেও বেলির ওপর তোমার অধিকার বেশি। তুমি নিজের মতো সব খোঁজ খবর নিতে পারো। মিহির কান্ত বণিক কথাটা বলে নিজের ঘরের উদ্দেশ্যে প্রস্থান করলেন। সবাই নিজেদের মতামত নিয়ে ব্যস্ত। কেউ একবারও নীরবী বণিকের দিকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। তিনি কেমন অসহায় মুখে বসে আছেন, হয়তো মেয়ের জন্য বুকটা কেমন করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি উঠে গেলেন। এইদিকে মনোরমা বণিক ছেলের বইয়ের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে হয়তো একমাত্র তিনি নীরবী বণিকের মনের কথা বুঝতে পারছেন, কারণ তারও তো একটা মেয়ে আছে। একসময় মেয়েটাকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাবেন। অবনীন্দ্র আজ প্রথমবার স্কুলে পড়াতে যাবে। তাপসী দাস সে ভোরবেলা উঠে থেকেই রান্না চড়ালেন। খাওয়া দাওয়ার পাট চকিয়ে মা বাবাকে প্রণাম সেরে অবনীন্দ্র স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। মোহনা গ্রাম থেকে মাকুন্দা গ্রামের দূরত্ব খুব বেশি নয়, পায়ে হেঁটে গেলে আধ ঘন্টার পথ। তাই অবনীন্দ্র পায়ে হেঁটেই চলল। পাথির মধ্যে যত মানুষের সাথে দেখা হলো সবাই তার খবরাখবর জানতে ইচ্ছুক। অবনীন্দ্র বিনয়ের সহিত সবার সাথে কথা বলতে বলতে স্কুলে পৌঁছালো। স্কুল ছুটি হয় বিকেল 3টায়। অবনীন্দ্র ক্লাস শেষে আর বাড়ি ফিরল না।
একেবারে বোনকে নিয়ে আসার জন্য রওনা দিল। অরুণিমার শ্বশুর বাড়ি ভিসুরা গ্রামে, দূরত্ব অনেক বেশি, নদী পার হয়ে তারপর যেতে হবে। অবনীন্দ্র মধুহা অরণ্যের পাশ দিয়ে হাঁটা শুরু করলো। তার মনে হলো এই শ্রান্ত বিকেলে অরণ্যের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। অরণ্যের সৌন্দর্য অবলোকন করতে করতে সে নদীর ধারে পৌঁছালো। অতঃপর একটি নৌকায় উঠে বসলেন। নৌকার মাঝেই তার যাত্রা শুরু করলো। নদীর জলের কলকল স্রোতবনি অবনীন্দ্রের কানে যেন মধুস্বরে বাজতে লাগলো। সে এই নদীর যাত্রা দারুণ ভাবে উপভোগ করতে করতে চলল। ভিসুবা গ্রামে পৌঁছাতেই রাত হয়ে যাবে, আজ আর বাড়ি ফেরা হবে না। অবনীন্দ্র সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরবেলায় বরুণ আর ভাগ্নেকে নিয়ে মোহনার উদ্দেশ্যে রওনা দেবে। অবনীন্দ্র যখন নৌকায় উঠলো তখন পেছন নদীর ধারে এসে উপস্থিত হলো বেলি আর বিনি। নৌকায় বসার লোকটা মনে হয় নতুন মাস্টার মশাই, তাই না রে? হ্যাঁ, দেখেছিস মাস্টার মশাইয়ের পোশাক পরিধান সব ভিনদেশীদের মতো। আমি এই পর্যন্ত ওনাকে দুবার দেখলাম, একবারও ধুতি ফতুয়া পরা দেখি নাই, এরকম শার্ট প্যান্ট পরা অবস্থায় দেখলাম। যাই বলিস, দূর থেকে ওনাকে দেখতে কিন্তু সুন্দরই লাগে, জানি না কাছে থেকে কেমন। কি বলছিস কি বেলি? মাস্টার মশাইরা পিতার সমান, বুঝে শুনে কথা বলবি তো। তুই সবসময় উল্টাপাল্টা বুঝিস কেন? আমি তো এমনি ওনার পোশাক পরিচ্ছদ দেখে বললাম। ও তাই বল, আমি আরো কি না কি। বিনির কথা শেষ হওয়ার আগেই বেলি ওর মাথায় একটা গাঁটটা মারল। অনেক হয়েছে আজ ঘোরাঘুরি, চল এবার ফিরবো। এই কথা বলে বেলি হাঁটা ধরলো। বেলি বেলির মতের গতি কিছুই বুঝলো না, তবে সেও বেলিকে অনুসরণ করলো। বেলি বাড়ি ফিরে এসে সন্দেশের কৌটা নিয়ে খেতে বসলো। কোথা থেকে মিহি এক ছুটে নিয়ে এসে ছোট্ট হাতের কৌটোর মধ্যে চালান করে দিল। আরে কৌটা ছাড়, আমি তোকে দিচ্ছি। বেলির কথাই মিহি শুনলই না, উল্টে একটা সন্দেশ মুখে পুরে আবার কৌটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। বেলি বেশ কয়েকটি সন্দেশ নিয়ে কৌটা নিয়ে মিহির হাতে দিয়েছি, নিজের ঘরে চলে গেল। এদিকে মিহি বুঝলো তার পিসি তাকে ঠকিয়ে বেশি সন্দেশ নিয়ে চলে গেল, বুঝেই কান্নাকাটি শুরু করে দিল। নীরবে বণিক নাতনির কন্যা শুনে এলেন, এবার বেলিকে বকা শুরু করলেন। এত বড় মেয়ে হয়েও ছোট্ট ভাতিজির সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করিস, তোর লজ্জা করে না বেলি? খাবারই তো নিয়ে খেলাম, এতে লজ্জার কি আছে মা? বেলির কথাই নীরব বণিক আর কিছু বললেন না। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। অতঃপর নাতনিকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলেন। এদিকে বেলি ঘরে ঢুকে তৃতীয়বার অবাক হলো। গত দুবারের মতো এবারও টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করে রাখা, তার উপন্যাসের বইগুলোর উপর। এবার অবশ্য অবাকের সাথে বেলি মাথায় দুশ্চিন্তা দেখে বসলো। এসব চিরকুটের কথা যদি ভুলাক্ষের মা, বাবা, দাদা টের পাই তাহলে বেলির আর রক্ষে হবে না। বেলি কাগজটা নিয়ে বিছানায় বসলো। মনে হচ্ছে বুকের ভেতরটা দূর করে কাঁপছে, হাতের আঙুলগুলো যেন কাঁপছে। আস্তে ধীরে কাগজটা খুললো, আবারও একটি শুকনো হিজল ফুলের পাপড়ি। নীলচে অম্বর আর সিন্দুরঙা সূর্যকোণের নিম্নে একটি প্রাচীন বটগাছের ছায়ায় বসা এক মনোরিণীর ধরা দিল একজন ব্যক্তিত্ববান পুরুষের মনোমন্দিরে। সেই মনোরিণীর অঞ্জজালে আটকা পড়ে সেই পুরুষের সবটুকু ব্যক্তিত্ব গুড়োবালির মতো ঝরঝর করে ভুবনে পতিত হলো বলে। এর দায়ভার কার? সেই মনোরিণী নিশ্চয়ই, নাকি অঞ্জজালে আটকে পড়া সেই পুরুষের? চিরকুট পড়ার পর বেলির মনে হলো তার এই ব্যক্তিত্ববান পুরুষটির সাথে দেখা করা খুবই দরকার, কারণ বেলি বুঝে গেছে এই পুরুষটি সব চিরকুট তাকে নিয়ে লিখেছে। সেদিন বিনি সহ মধু হাওয়া পাশে নদীর ধারে বট গাছের নিচে বসেছিল সে, আর সেদিন চিরকুটটা লেখার টোকটা তাকে আবারও দেখেছিল। হঠাৎ করে বেলির মনে আবার ভয়ের উদ্ভব ফিরে আসে। বাড়ির কেউ যদি জেনে যায় তখন বেলির কি হবে? একথা ভেবে বেলির চোখ ছলছল করে উঠল। ভয়ের তাড়নায় বেলি চিরকুটটা সহ কাঠের বাক্সটি চৌকির নিচে রেখে দিল, কারো যাতে চোখে না পড়ে। পরের দিন দুপুরবেলা অবনীন্দ্র তার বোনকে ভাগনাকে নিয়ে নিজের বাড়ি পৌঁছালো। বিজু দাস এখনো বাড়িতে ছিলেন না, খেতে গিয়েছেন। তাপসী দাস সবে রান্নার কাজ শেষ করে রসোই ঘর থেকে বের হলেন। অরুণিমা তাপসী দাসকে দেখে মা বলে ডেকে উঠল। তাপসী দাস তৎক্ষণাৎ ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তখন বিজু দাস বাড়িতে ঢুকলেন। তিনি খবর পেয়েছেন তার মেয়ে এসেছে, তাই আর দেরি করেননি, ক্ষেতের কাজ ছেড়ে ছুটে এসেছেন। এসেই 2 বছরের নাতিকে কোলে তুলে নিলেন। এতদিন পর মেয়ে, ছেলে আর নাতিকে একসঙ্গে পেয়ে বিজু দাসের বাড়ি যেন খুশিতে ভরে উঠল। হ্যাঁ রে অরু, জামাই বাবা আসলো না যে? উনি কাজে ব্যস্ত মা, আমি যাওয়ার আগে খবর পাঠাতে বলেছেন, এসে নিয়ে যাবে। অবনীন্দ্র নিজেও খাচ্ছে, ছোট ভাগনাকেও খাইয়ে দিচ্ছে। ওকে সবাই আদর করে বাবুন বলে ডাকে। অবনীন্দ্র
এটা ওটা বলছে আর বাবুন হেসে গোড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে তাপসী আর বিচু দাসও হেসে চলেছেন। আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে সূর্য রশ্মি ধরনের বুকে রোদের তাণ্ডব চালিয়েছে। মধ্যাহ্নের পর হুট করে মেঘের তাণ্ডব শুরু হলো। বেলির মনে হচ্ছে আকাশ রোদ আর বৃষ্টি নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই ভুগছে। আকাশের এই রোদ আর এই বৃষ্টির সিদ্ধান্তহীনতার মধ্যে বেলি একটা সিদ্ধান্ত নিল। সে তার কল্পপুরুষকে নিয়ে লিখবে। চিরকুট যেই দিক তাকে তো সে তো জানে না, সে শুধু তার কল্পপুরুষকে জানে। জানালা দিয়ে হুড়মুড় করে দক্ষিণা হাওয়া ঢুকছে। বাগান বিলাস ফুল হাওয়ার বেগে দুলছে। দৃশ্যটা বেলির কাছে খুবই মনোরম লাগলো। কাগজ কলম নিয়ে বেলি জানালার সামনে চেয়ারে পত্র লেখার জন্য বসলো। সবেমাত্র লেখা শুরু করলো, তৎক্ষণাৎ অপরূপা ঘরে এলো। অপরূপার আওয়াজ শুনে বেলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কি গো বৌদিদি, কিছু বলবে? বলবো তো অনেক কিছুই ননদিনী, তার আগে শোনো, এবার বোধ হয় আমার নন্দাই মশাই আসার পালা, তার নিজেকে একটু তৈরি করে নিও। বেলি নির্বাক, বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার মনে হলো বাইরের আকাশ উড়ে বেরোনো বিষাদগ্রস্ত মেঘগুলোর মধ্যে একখণ্ড মেঘ এসে বুঝি তার হৃদয়ে বসলো। বেলি নির্বাক, আদরের দিকে চেয়ে আছে অপরূপা। উঠে এসে বেলির সামনাসামনি দাঁড়ালো। বেলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, শোনো ননদিনী, তোমাকে কেউ কিছুটি জানানোর প্রয়োজন মনে করলো না, কিন্তু আমার মনে হলো তোমাকে জানানোটা ভীষণ প্রয়োজন। আমাদের মাকুন্দা গ্রাম থেকে 4 গ্রাম দূরে অবস্থিত চেরোকি গ্রাম, সেই গ্রামের সব থেকে অবস্থাপন্ন বণিক পরিবারের একমাত্র ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। তবে বাবা দাদুর উৎসাহ থাকলেও আমি কিন্তু তোমার দাদার কোনো উৎসাহ দেখছি না, কারণ যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তার বয়স প্রায় 40 তোমার দাদার কথা হচ্ছে এত বড় লোকের সাথে তার বোনের বিয়ে দেবেন না। আর বাবার কথা হলো ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের মতো জাতগুলো আমাদের সাথে মিলে বয়সটা না হয় ছাড় দেওয়া গেল। অপরূপার কথা শুনে বেলির চোখ ছলছল করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে অপরূপা আবার বলল, লোকটার বয়স বেশি হলেও সমস্যা ছিল না, কিন্তু লোকটার যে আগেও একটা বিয়ে হয়েছিল, গত বছর কলেরায় ওনার স্ত্রী মারা যান। এবার বেলির চোখ থেকে অশ্রুকণা ঝরতে লাগলো। সে কেমন অবিশ্বাসের চোখে তার বৌদির দিকে চেয়ে আছে। বেলি অনেক কথা বলতে চাইছে, কিন্তু মুখ থেকে একটু শব্দ বের করতে পারলো না। তৎক্ষণাৎ কোনো দিকে না তাকিয়ে সোজা ঘর থেকে বের হয়ে গেল। অপরূপা পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু বেলি শুনলো না। এদিকে বেলির গমন পথে তার মা নীরবী বণিক কেমন শান্ত দৃষ্টিতে চেয়ে আছেন। মূলত তিনি অপরূপাকে বেলির ঘরেই পাঠালেন। তখনকার সমাজ আর এখনকার সমাজের মানুষের চিন্তাধারা সেখানের ধরনের হলেও বেলির মা নীরবী বণিকের চিন্তাধারা ছিল একটু উচ্চ পর্যায়ের। তাই তিনি মেয়ের ভবিতব্য মেয়ের থেকে আড়াল করতে চাননি। নীরবী বণিক নিজেকে এক অসহায় মা হিসেবে প্রমোদ করেছেন, যিনি মা হয়েও মেয়ের ভালো চাইতে পারছেন না, আর না নিজের স্বামীকে কিছু বোঝাতে পারছেন। মধ্যাহ্ন শেষে প্রকৃতির অপরাহ্নের ছোঁয়া লাগলো। অম্বর থেকে রোদ আর মেঘের প্রতিফলন একই সাথে ধরনের বুকে প্রভাব ফেলছে। আপাতত বৃষ্টির আসার লক্ষণ নেই, তবুও গোয়ালারা মাঠ থেকে গবাদি পশু নিয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হচ্ছে। কৃষকেরা এখনো চাষবাসের কাজে ব্যস্ত। ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা দল বেঁধে এখানে ওখানে খেলাধুলাই মত্ত। বেলির এইসব কিছুর কোনো দিকেই নজর নেই। সে আনমনা হয়ে সরু মাটির রাস্তা শেষে এখন মধু হাওয়া অরণ্যে যাওয়ার পথ ধরল। কিছুক্ষণ পরে সে নদীর ঘাটে পৌঁছালো। বেলির যখনই মন খারাপ থাকে তখনই সে এই নদীর ধারে বসে। এটা তার ছোটবেলাকার অভ্যেস। মনে হয় নদীর মতো আর কেউ তার মনের কষ্ট নিবারণ করতে পারবে না। এই নদী তার মন খারাপের একান্ত সঙ্গী। তবে আজ বেলির মন খারাপের বেশ আকাশ ছোঁয়া। আজ আর নদীর ধারে বসলো না। নদীর ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা, মাঝিরা কেউ নেই। তবে ছোকরার মতন একটা ছেলেকে দেখা যাচ্ছে। বেলি তাকে ডেকে জিজ্ঞেস করলো অপর পাড়ি দিয়ে আসতে পারবে কিনা। ছেলেটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বেলি নৌকায় উঠে বসলো। ছেলেটি নৌকা ছাড়লো। এই সময়টাতে গায়ের বধূরা কলসি করে নদীর থেকে জল নিয়ে যায়। সেই সময় কয়েকজন জল নিতে আসছিল। তাদের মধ্যে বিনির মা শিউলিও ছিল। তিনি বেলিকে দেখে জোরে হাঁক দিল, বেলি, ও বেলি, এই পরন্ত বিকেলেও পারে চললে কেন? একটু পর সন্ধ্যা নামলো বলে।
বেলির উত্তর দেবার মতো মনোবল ছিল না, তাও কোনো রকম চলন্ত নৌকা থেকেই বলল, এই তো একটু ঘুরে আসি, দেরি করব না। বসন্তের শেষে প্রকৃতির গ্রীষ্ম আসার আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন ফুল ফলের গাছপালা থেকে দৃষ্টিপাত করলে বোঝা যায় ধরণীতে খুব শীঘ্রই গ্রীষ্মের পদার্পণ হবে। বেলি নৌকা থেকে নেমে হিজল গাছগুলোর দিকে তাকালো। সে হিজল গাছ কিংবা ফুল পছন্দ করে না, তবুও আজ মনে হলো পাতাগুলো যেন আশ্চর্য সুন্দর হয়ে তার চোখে ধরা দিচ্ছে। বেলির মনে হলো আর সপ্তাহখানেক পরেই তো এই হিজল পাড় হিজল ফুলের রাজ্য হয়ে যাবে। বেলি হিজল গাছের সারি পার হয়ে একটু সামনে এগোলো, দেখলো বিভিন্ন ফল গাছ। আজ আর সে ফলের দিকে তাকালো না। অন্য সময় হলে নিশ্চয়ই এখান থেকে ফল পেরে শাড়ির আঁচলে বেঁধে বাড়ি ফিরত। ফল গাছ পার হয়ে আরো একটা ভিতরে একটা বড় অসুস্থ গাছ। বেলি গিয়ে অসুস্থ গাছের মোটা শিকড়ের উপর বসলো। এই গাছের পাশ দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে। মূলত এটি ভিসুবাগ গ্রামে যাওয়ার রাস্তা। আজ হাটের দিন নয়, তাই এদিকে লোক সমাগম না থাকারই কথা। তাই বেলি আপন মনে অসত্য গাছের নিচে বসে রইল। মাঝে মধ্যে পরন্ত বিকেলের এক টুকরো সূর্য রশ্মি এসে বেলিকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, আবার আশেপাশে বিভিন্ন গাছপালার পত্র পল্লবের ফাঁকে ফাঁকে একটু পরপর সূর্য রশ্মি এসে উঁকে দিচ্ছে। বেলি ভাবতে বসলো, সে তো তার ভবিষ্যৎ একান্ত পুরুষটাকে এমন কল্পনা করে নাই, তাহলে সে কিভাবে সব মেনে নেবে? বেলি চাইতো সে তার ভাগ্য পুরুষের জীবনের প্রথম সেই শেষ নারী হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে তার ভাবনার বিপরীত সবটা ঘটবে। বেলি ভাবতে পারছে না। সে কেমন করে কেঁদে উঠলো। এই পরন্ত বিকেলে নিস্তব্ধ অরণ্যের এক কোণে একটি সপ্তদর্শী কন্যা তার নিজের ভাগ্যের কথা ভেবে নির্বাক চিত্রে কেঁদে চলেছে। কে তার সাক্ষী? নিশ্চয়ই এই মধু হাওয়া, অরণ্যের বৃক্ষ, পদ্ম ফুল, পাখি। বেলির কান্নার স্বরে তাদেরও কি কষ্ট হচ্ছে? হয়তো হচ্ছে, আবার হয়তো না। একটু পরে বেলি নিজেকে ঠিক করে বড় বড় বৃক্ষ আর তাদের ডালপালার ফাঁকে অম্বরের দিকে তাকালো। মনে হলো সূর্য পুরোপুরি মেঘের আড়ালে গিয়ে ধরণীকে ক্রমশ আধারে নির্বাচিত করার প্রয়াসের চেষ্টারত। আকস্মিক বিভিন্ন পাখির কলতান বেলির শ্রাবণ দিয়েও ধরা দিল। এতক্ষণ কান্নার তোরা কোনো দিকে না খেয়াল ছিল না। এখন বেলির মনে হচ্ছে মধু অরণ্য বুঝি তার মনে একটু 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 প্রসন্নতার প্রভাব ফেলছে। বেলি উঠে দাঁড়ালো, আস্তে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নদীর পাড়ে এসে বেলির মনে হলো সে ভুল করেছে, মস্ত বড় ভুল। কারণ চারিদিকে প্রায় অন্ধকার, যে কোনো সময় তুমুল বর্ষণ নামবে। আর একটু পরে পুরোপুরি সন্ধ্যা নেমে পড়ো, প্রকৃতিকে গ্রাস করে ফেলবে। এইবার নিজের অবস্থান ভেবে বেলির কান্না পাচ্ছে। সে কিভাবে বাড়ি যাবে? তার চেয়ে বড় কথা নদী কিভাবে পার হবে। নদী পার হওয়ার চিন্তার বেলি যখন চারপাশে হন্য হয়ে তাকাচ্ছে, ঠিক তখন তার চোখে পড়লো হিজল পাড়ে কোনায় ছোট্ট একটা নৌকা বাঁধা। সে দ্রুত বাঁধা নৌকার সামনে এসে দাঁড়ালো, কিন্তু মাঝি তো নেই। মাঝি কোথায়? নৌকা দেখে বেলি ভাবলো এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, কিন্তু সে আসার প্রদীপ বোধ হয় নিভলো বলে বেলি তৎক্ষণাৎ সেখানেই বসে পড়লো। ভাবতে বসলো কিভাবে আজ নিজেকে রক্ষা করবে। বাড়ির সবাই হয়তো তার জন্য উঠতে। বেলি এত এত চিন্তার মাঝে হুট করে পেছন থেকে কেউ একজনের কণ্ঠ শোনা গেল। এই সন্ধ্যাবেলা একা অরণ্যে কেন এলে? আকস্মিক ভেসে আসা কণ্ঠের স্বরের মালিককে দেখার জন্য বেলি পেছনে ফেললো। দেখলো তার থেকে একটু দূরের গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। এই সন্ধ্যা রাতে গহীন অরণ্যের পাড়ে অপরিচিত একটা পুরুষ মানুষকে দেখে বেলির ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। ভয়ের তরণায় বেলির মস্তিষ্ক যেন অচলাবস্থায় পরিণত হলো। এদিকে অবনীন্দ্র বুঝতে পারছে না এই আবহাওয়ার বেলি অরণ্যে কি করছে, তাও আবার এমন একটা সময়। অবনীন্দ্র কয়েকদিন যাবৎ ব্যস্ততার দারুণ নদীর পাড়ে আসতে পারেনি। ছোটবেলা থেকেই অবনীন্দ্রের হিজল গাছ আর ফুলের প্রতি অপরিসীমা মায়া। আজ এই কারণেই সেই এই হিজল পাড়ে এলো। একটু আগে এসে পৌঁছেছে। তারপর হুট করে আকাশের পরিপূর্ণ মেঘের বিস্তার শুরু হলো। ভাবলো বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি প্রস্থান করা উচিত। তখন তার চোখে ধরা পড়লো গহীন অরণ্য থেকে ছুটে আসা হলদে শাড়ি পরা এক সপ্তদর্শী কন্যা। মনে হচ্ছিল সে যেন নিজের নীড়ে ফেরার উপায় খুঁজতে দিক বিদিক ছুটছে।